আমরা সবাই কি ভাবি ভালো পড়াশোনা করলেই দারিদ্র্য থেকে মুক্তি, কিন্তু ব্যাপারটা কি আসলেই এত সোজা? আজকের এই আলোচনায় আমরা দেখব বাংলাদেশে একটা ভালো ডিগ্রিও কেন অনেক সময় দারিদ্র্যের এই চক্র ভাঙার জন্য যথেষ্ট হয় না। চলুন একটু পেছনে ফিরে তাকাই ১৯৯০ সালের কথা। তখন বাংলাদেশের অর্ধেকেরও বেশি মানুষ, মানে চিন্তা করুন, ৫৬.৭% মানুষ দারিদ্র্য সীমার নিচে বাস করত। এটা কিন্তু একটা বিশাল সংখ্যা, যা তখনকার কঠিন বাস্তবতাকে চোখের সামনে তুলে ধরে। কিন্তু এরপর যা হলো তা এক কথায় অবিশ্বাস্য। মাত্র ৩ দশকের মধ্যে ছবিটা পুরো পাল্টে গেল। ২০২২ সাল আস্তে আস্তে সেই দারিদ্র্যের হার কমে দাঁড়ালো ১৮.৭%। নিঃসন্দেহে এটা একটা অসাধারণ সাফল্য, তাই না? দেশের অগ্রগতির একটা বিরাট প্রমাণ। তো এই পরিসংখ্যান দেখে মনে হতেই পারে, বাহ, তাহলে তো সমস্যা মিটেই গেছে। কিন্তু আসলেই কি তাই? এই সংখ্যাটাই কি পুরো গল্পটা বলছে? এই প্রশ্নটা নিয়েই আমরা আর একটু গভীরে যাব। তাহলে এত বড় সাফল্যের পরেও খটকাটা কোথায়? সমস্যাটা ঠিক কোন জায়গায়? উত্তরটা লুকিয়ে আছে শিক্ষা আর দারিদ্র্যের মধ্যে একটা প্যাঁচানো সম্পর্কের ভেতর, একটা দুষ্টচক্রের মধ্যে, যেটা ভাঙা খুব খুব কঠিন। এই দুষ্টচক্রের ধারণাটা বেশ সহজ। দারিদ্র্যের কারণে শিক্ষার সুযোগ কমে যায়, আবার ঠিক উল্টোভাবে শিক্ষার অভাবে নতুন করে দারিদ্র্য তৈরি হয়, মানে একটা আরেকটাকে টিকিয়ে রাখে। এর ফলে একটা পরিবার বা একটা পুরো জনগোষ্ঠী বছরের পর বছর একই জায়গায় আটকে থাকে। এই চক্রটা কয়েকটা ধাপে কাজ করে। ২০০৬ সালের একটা গবেষণায় এটা খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। দেখুন, শুরুটা হয় একটা গরিব পরিবার থেকে। দারিদ্র্যের কারণে সেই পরিবারের ছেলেমেয়েরা ঠিকমতো পড়াশোনার সুযোগ পায় না। এরপর কি হয়? শিক্ষার অভাবে তারা ভালো কোনো চাকরি পায় না, আর তার ফল তারা আবার সেই দারিদ্র্যের মধ্যে আটকা পড়ে। আর এভাবেই চক্রটা চলতেই থাকে। তার মানে বুঝতেই পারছেন, এটা শুধু একজনের বা এক প্রজন্মের সমস্যা নয়। এই দারিদ্র্যের ফাঁদটা একটা পরিবারের ওপর প্রজন্মের পর প্রজন্ম ধরে চেপে বসে। এখান থেকে বের হওয়াটা যে কি ভীষণ কঠিন তা সহজেই বোঝা যায়। চলুন এখন কিছু বাস্তব তথ্য দেখি। এই তথ্যগুলো দেখলে চক্রটার প্রভাব আরও পরিষ্কার হয়ে যাবে। বিশেষ করে স্কুল থেকে ঝরে পড়ার হারের দিকে তাকালে গরিব আর ধনী পরিবারের ছেলেমেয়েদের মধ্যেকার পার্থক্যটা বিশাল। দেখুন, মাধ্যমিক পর্যায়ে ভর্তির হার। চরম দরিদ্র পরিবারের মাত্র ২৭% ছেলে যেখানে স্কুলে ভর্তি হতে পারছে, সেখানে উচ্চবিত্ত পরিবারে এই সংখ্যাটা ৭৬%। মানে শুরুতেই একটা বিরাট ফারাক তৈরি হয়ে যাচ্ছে। কিন্তু আসল ধাক্কাটা লাগে পরের ধাপে। শুধু ভর্তি হলেই তো হবে না, পড়াশোনা শেষও তো করতে হবে। মাধ্যমিকের ফাইনাল পরীক্ষা দেওয়ার হারের দিকে তাকালে ব্যবধানটা আকাশ পাতাল। চরম দরিদ্র পরিবারের ছেলেদের মধ্যে মাত্র ৬% শেষ পর্যন্ত পরীক্ষা দিতে পারে, আর উচ্চবিত্তদের মধ্যে সেই হারটা ৫২%। ভাবা যায়? বেশিরভাগ গরিব ঘরের শিক্ষার্থী মাঝপথে হারিয়ে যাচ্ছে। আচ্ছা, ধরে নিলাম কেউ এত সব বাধা পেরিয়ে পড়াশোনা শেষ করল। তার জন্য কি পথটা সহজ? না। এখানেই গল্পে একটা নতুন মোড় আসে, একটা ধাঁধা তৈরি হয়, যা আমাদের সাধারণ ধারণার একদম উল্টো। ধাঁধাটা কি? আমরা তো জানি শিক্ষায় দারিদ্র্য থেকে মুক্তির উপায়। তাহলে বাংলাদেশের শিক্ষিত তরুণদের মধ্যেই বেকারত্বের হার সবচেয়ে বেশি কেন? ব্যাপারটা কেমন অদ্ভুত শোনাচ্ছে না? এর উত্তরটা লুকিয়ে আছে ২ ধরনের বেকারত্বের মধ্যে। দেখুন, যারা শিক্ষিত বা সচ্ছল পরিবার থেকে আসে, তাদের একটা ভালো চাকরির জন্য অপেক্ষা করার মতো আর্থিক অবস্থা থাকে। তাই তারা যখন চাকরি খোঁজে তখন আনুষ্ঠানিকভাবে বেকার হিসাবে গণ্য হয়। অন্যদিকে গরিব পরিবারের ছেলেমেয়েদের পক্ষে তো আর বসে থাকা সম্ভব না। তাদের বেঁচে থাকার জন্যই কিছু একটা করতে হয়। তাই তারা যে কোনো কম বেতনের বা কম সময়ের কাজ পেলেই সেটা করতে বাধ্য হয়। এটাকে বলা হয় ছদ্ম বেকারত্ব। তারা কাগজে কলমে বেকার না, কিন্তু আসলে তাদের যোগ্যতা অনুযায়ী কাজ তারা পাচ্ছে না। এখন প্রশ্ন হলো, এই যে এত জটিল সমস্যা, এটা সমাধানের জন্য কি করা হয়েছে? সরকার বিভিন্ন সময়ে নানা উদ্যোগ নিয়েছে, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সামাজিক নিরাপত্তা কর্মসূচি। বাংলাদেশের সামাজিক সুরক্ষা ব্যবস্থার একটা বিবর্তন আছে। স্বাধীনতার ঠিক পরে এটা ছিল মূলত দুর্যোগের সময় ত্রাণ দেওয়ার মতো। ৯০-এর দশকে অনেকগুলো ছোট ছোট বিচ্ছিন্ন কর্মসূচি চালু হয়। এরপর ২০১৫ সালে একটা বড়সড় পরিবর্তন আনা হয়। সবগুলোকে এক ছাতার নিচে আনার জন্য গ্রহণ করা হয় জাতীয় সামাজিক নিরাপত্তা কৌশল বা এনএসএস। এই নতুন কৌশলের মূল ভাবনাটা ছিল চমৎকার। একটা জীবনচক্র ভিত্তিক পদ্ধতি, মানে একটা শিশু জন্মানো থেকে শুরু করে তার বার্ধক্য পর্যন্ত জীবনের প্রত্যেকটা ধাপে রাষ্ট্র তাকে প্রয়োজনীয় সাপোর্ট দেবে। লক্ষ্য ছিল কেউ যেন পিছিয়ে না পড়ে। পরিকল্পনাটা তো দারুণ ছিল, তাই না?
খুবই উচ্চাভিলাষী কিন্তু বাস্তবে এর প্রয়োগ কতটা সফল হয়েছে চলুন এবার সেই কঠিন বাস্তবতার দিকে তাকাই দেখা যাচ্ছে এনএসএস তার লক্ষ্য পূরণে অনেকটাই ব্যর্থ হয়েছে কেন প্রথমত সেই পুরনো সমস্যা বিভিন্ন কর্মসূচির মধ্যে কোনো সমন্বয় নেই এখনও সব কিছু খণ্ডিত দ্বিতীয়ত প্রায় দেখা যায় যার সাহায্য দরকার সে পাচ্ছে অন্য কেউ মানে সুবিধাভোগী নির্বাচনে প্রচুর ভুল তৃতীয়ত যেটুকু আর্থিক সহায়তা দেওয়া হয় তা এই ভয়াবহ মুদ্রাস্ফীতির বাজারে কিছুই না শিক্ষিত বেকারদের জন্য বেকারত্ব বীমার মতো একটা জরুরি বিষয় তো কোনো অগ্রগতিই হয়নি আর সব মিলিয়ে প্রাতিষ্ঠানিক দুর্বলতার কারণে পুরো সিস্টেমটাই ঠিকমতো কাজ করছে না এই পুরো বিষয়টাকে অর্থনীতিবিদ এম.এ. রাজ্জাক খুব সুন্দরভাবে এক লাইনে বলেছেন তার মতে এই ব্যবস্থাটি কার্যকরভাবে দারিদ্র্য মোকাবেলার উপর সুস্পষ্ট মনোযোগ ছাড়াই বিকশিত হয়েছে এবং বৈষম্য মোকাবেলায় এর ভূমিকা অত্যন্ত প্রশ্নবিদ্ধ এর মানে হল যে মূল লক্ষ্য নিয়ে এটা তৈরি হয়েছিল সেই দারিদ্র্য বা বৈষম্য কমানোর কাজটাই ঠিকমতো হচ্ছে না তাহলে আমরা পুরো আলোচনা থেকে কি দেখলাম একদিকে আছে শিক্ষার সুযোগের অভাব আরেকদিকে শিক্ষিত হয়েও ভালো চাকরির সংকট আর তার উপরে একটা দুর্বল সামাজিক নিরাপত্তা ব্যবস্থা এই সবগুলো বিষয় একে অপরের সাথে জড়িত তাই শেষ প্রশ্নটা হলো এমন একটা সিস্টেম কিভাবে ডিজাইন করা সম্ভব যা এই সবগুলোকে মানে ভালো শিক্ষা ভালো চাকরি আর একটা কার্যকর নিরাপত্তা বেষ্টনী একসুতোয় বাড়তে পারবে কিভাবে এই দারিদ্র্যের চক্রটা চিরদিনের জন্য ভাঙা সম্ভব